অবশেষে আবার বাংলাদেশ জাতীয় দলে নুরুল হাসান সোহান টি-20 ফরম্যাটে প্রায় বছর তিনেক পর তিনি ডাক পেলেন এশিয়া কাপের স্কোয়াডে। আর যদি যে কোনো ফরম্যাট হিসাব করি সেক্ষেত্রেও প্রায় বছর দুয়েক পর বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। ক্যারিয়ারের এটা তো তার এক অর্থে পুনরুজ্জীবন নয় কি? আর এই আরো একবার যে সুযোগ পেলেন ক্যারিয়ার বাঁচানোর, সেইখানে এমন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছেন সোহান, যেই চ্যালেঞ্জের সামনে তার এর আগে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে পড়তে হয়নি। কোন চ্যালেঞ্জের কথা বলছি এবং এই চ্যালেঞ্জের জন্য সোহান কতটা প্রস্তুত, সব মিলে এই আলোচনাটা করছি। সোহান জনপ্রিয় ক্রিকেটার, তুমুল জনপ্রিয়। বাংলাদেশে জনপ্রিয় ক্রিকেটার হওয়ার একটা তো হচ্ছে গিয়ে পারফরমেন্স, সেটা তো আছে। আর যেহেতু দল হিসাবে আমরা আন্ডার পারফর্মার, বেশিরভাগ সময় আমাদের টিম পারফরমেন্স অতটা ভালো হয় না, সাম্প্রতিক সময় আরও ভালো হয় না, তখন মনে হয় কি যে ন্যাশনাল টিমের বাইরে যারা থাকেন তারাই আসলে ভালো। সো সোহান ওই ক্যাটাগরিতে পড়েন। আবার ডোমেস্টিকে যদি তিনি রান করেন, ডোমেস্টিকে যদি তিনি পারফর্ম করেন, সেক্ষেত্রে তো বলাই বাহুল্য। নুরুল হাসান সোহান কিন্তু ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর মোটামুটি সব ফরম্যাটে মোটামুটি ভালো না, আমি বলবো যে বেশ ভালো পারফর্ম তিনি করেছেন। এবং ন্যাশনাল টিমে এইবার যে তিনি ডাক পেয়েছেন, এইটা আসলে তিনি ডিজার্ভ করেন। কে জানে, হয়তো তিনি আগেই ডিজার্ভ করতেন। গত বেশ কয়েকটা সিজন ধরে, মানে একটা দুইটা সিজন ধরে আমি যদি বলি যে সব ফরম্যাটে তার যে পারফরমেন্স, সেই বিবেচনায় নিলে এখন যে তিনি এই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন এবং যে চ্যালেঞ্জের কথাটা আমি বলছিলাম, সেই চ্যালেঞ্জের জন্যই বা তিনি কতটা প্রস্তুত। এমন চ্যালেঞ্জের মুখে তো তিনি এর আগে হন নাই রে ভাই। নুরুল হাসান সোহানের কোন ছবিটা আপনার মনে গাঁথা হয়ে রয়েছে টি-20 ফরম্যাট যদি হিসাব করে? এই ছবিটা না, ওই যে 2022 বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে তিনি জেতাতে পারলেন, ওই কিন্তু তিনি লাস্ট খেলেছিলেন। লাস্ট ম্যাচটা পাকিস্তানের সাথে ছিল, 0 রানে তিনি আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু তার আগের ম্যাচটা যে ভারতের সঙ্গে ছিল, যেই ম্যাচটা জেতাতে না পেরে ক্রিজের মধ্যে ওই যে হাঁটু গেড়ে যে তিনি ব্যাট হাতে বসেছিলেন, ওইটা একটা বেদনাদায়ক ছবি হিসেবে কিন্তু আমাদের মনে গেঁথে রয়েছে। ম্যাচটা যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, ভারতের বিপক্ষে ওই ম্যাচ কিন্তু আমরা জেতার মতো একটা অবস্থাতে ছিলাম। লিটন দাস কি অসাধারণ ব্যাটিং করছিলেন, তারপরে গিয়ে একটা বৃষ্টি বাগড়া দিল, আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেল এবং আমরা এমন একটা সাডেন কলাপস করলাম যে আমরা ম্যাচটা জেতার পর থেকে আস্তে আস্তে ছিটকে যেতে থাকলাম। নুরুল হাসান সোহান ওইখানটাতে একটা ভ্যালিয়েন্ট এফোর্ট দিয়েছিলেন, 14 বলে অপরাজিত 25 রানের একটা ইনিংস খেলেছিলেন। লাস্ট ওভারটা যদি আপনার মনে থেকে থাকে, যেখানে আমাদের 20 রান প্রয়োজন, প্রথম বলে তাসকিন 1 রান নিয়ে সোহানকে স্ট্রাইক দিলেন, শেষ 5 বলে 19 রান প্রয়োজন, তখন তিনি ভারতের পেসার আশদীপ সিংকে একটা ছক্কা মেরে দিলেন। আমাদের সম্ভাবনার জায়গাটা কিন্তু আবারও তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট 5 নম্বর বলে তিনি যখন 4 মারলেন, তখনও কিন্তু লাস্ট বলে ছক্কা মারলে খেলাটা টাই হয়ে যায়। সেইটা আর সোহান পারেননি, 1 রান মাত্র নিয়েছিলেন এবং বাংলাদেশ ম্যাচটা 5 রানে হেরে গিয়েছিল। তারপরেই সোহানের ওই হতাশার ছবিটা। আরো একটা ঘটনা ওই ম্যাচে ঘটেছিল, যে ম্যাচ হারার পরে এটা মিডিয়া যারা ছিল প্রেস বক্সে তারাও কেউ নোটিস করেনি, কিন্তু ওই মিক্স জোনে গিয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন যে ভারতের বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন এবং ফেক ফিল্ডিং এর জন্য বাংলাদেশের কিন্তু ওইখানটাতে 5 রান অ্যাড হওয়ার কথা। এবং ফাইনালে গিয়ে ম্যাচ যেহেতু আমরা 5 রানে হেরে গিয়েছিলাম, এই কারণে এটা একটা বিগ টকিং পয়েন্ট হয়ে গিয়েছিল। সেই সোহান এরপরে ওই টুর্নামেন্টের পরে, ওই ওয়ার্ল্ড কাপের পরেই টি-20 ফরম্যাট থেকে যে বাদ পড়লেন, আবার তিনি ফিরলেন এইবার এসে এই প্রায় 3 বছর পর। হ্যাঁ, 2023 সালে তিনি একটা ওয়ানডে এবং 2টা টেস্ট খেলেছিলেন বটে, তারপরে আর কোনো হিসাবের মধ্যেই নুরুল হাসান সোহান ছিলেন না। মাঝের এই সময়টাতে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে বলুন, কিংবা ধরেন হচ্ছে গিয়ে বিপিএল এ বলুন, কিংবা ইভেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট বলুন, কিংবা বাংলাদেশ এ দলের হয়ে বলুন, ওই সব জায়গাগুলোতে কিন্তু সোহান খুব ভালো পারফর্ম করে নিজের দাবিটা জোরালো করেছে এবং এইবার তিনি যথার্থই এই কলাপটা পেয়েছেন। সোহানের টি-20 ক্যারিয়ারটা কিন্তু, মানে টি-20 না, ওভারঅল তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাই কিন্তু মোটামুটি স্টপ স্টার্ট এইভাবে এগিয়েছে। 2016-তে মানে পরে 16, 17, 18-তে অন অ্যান্ড অফ কিছু ম্যাচ খেলেছিলেন, তারপরে প্রায় 3 বছরের জন্য তিনি ন্যাশনাল টিম থেকে ছিটকে যান। 2021 সালে তার কামব্যাকের পর 21 এবং 22 এই 2টা বছর মোটামুটি তিনি টানাই খেলেছিলেন। স্পেশালি আমরা টি-20-র কথাটা বলতে পারি, 46টা ম্যাচ কিন্তু তিনি খেলেছিলেন, তারপরে আবার তিনি বাদ পড়ে গেলেন। বললাম 2023-এ 2টা ম্যাচ খেলেছিলেন। এইবার কিন্তু টি-20 ফরম্যাটে 3 বছর পর এবং ন্যাশনাল টিমে সব মিলে 2 বছর পর তার এই কামব্যাকটা হচ্ছে। এবং এইখানটাতে তার সামনে যেই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে এইবার নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তনটা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে না, ব্যাটসম্যান উইকেট কিপার হিসাবে, এবং সেইটাও তার জন্য একটা আনফ্যামিলিয়ার রোলে।
আধুনিক ক্রিকেটের দাবি মেলে উইকেট কিপারদের শুধু আর উইকেট কিপিং স্পেশালিস্ট হলে হয় না, তাদের ওই ব্যাটিংটাও জানতে হয়, খুব ভালোভাবে জানতে হয়। সোহানের উইকেট কিপিং দুর্দান্ত, অনেকের মতেই তিনি দেশসেরা উইকেট কিপার। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে কিপার ব্যাটসম্যান নাকি ব্যাটসম্যান কিপার ওই হিসাব যখন আসে, তখন তিনি সবসময় আসলে কিপার ব্যাটসম্যানই থেকে গিয়েছেন। ধরেন আমাদের এই টি-20 টিমে লিটন দাসকে আপনি বলতে পারেন যে হচ্ছে গিয়ে ব্যাটসম্যান উইকেট কিপার। জাকের আলী অনিকেরও ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত ভালোভাবে শুরু হয়েছে যে ওই ব্যাটিংটা তার খুবই ইমপ্রুভ হয়েছে। কিন্তু সোহানের সামনে চ্যালেঞ্জটা রয়েছে এবার, সুযোগ যদি পান এশিয়া কাপে 11-এ খেলার, তার ওই কিপার ব্যাটসম্যান সোহান না, ব্যাটসম্যান কিপার সোহান, তার ব্যাটিংয়ের ওই জায়গাটা, এবং সেটা মিডল অর্ডার ব্যাটিংয়ে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ে একটা শূন্যতা রয়েছে টি-20 ফরম্যাটে। মোটামুটি একটা ফোকলা মিডল অর্ডার নিয়ে আমরা গত 3-4টা সিরিজ, আমরা ইউএর বিপক্ষে সিরিজ, পাকিস্তানে অ্যাওয়ে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, সবগুলিতে আমাদের মিডল অর্ডারে বলার মতো ব্যাটসম্যান আসলে ছিলেন একজনই, তাওহিদ হৃদয়। এই 4 নাম্বার 5 নাম্বার এই দুইটা পজিশন যদি আমি ধরি, অন্য এই তাওহিদ হৃদয়ের বাইরে আমরা এইখানটাতে নাইম শেখকে পর্যন্ত খেলিয়েছি, শেখ মাহেদী হাসানকে খেলিয়েছি। এই দুইটা আমার কাছে পুরোপুরি ব্লান্ডার মনে হয়। মেহেদী হাসান মিরাজকে দিয়ে ট্রাই করানো হয়েছে, কিন্তু তিনি আসলে খুব ভালো পারফর্ম করতে পারেননি। জাকের আলী অনেক, শামীম পাটোয়ারিকেও খেলানো হয়েছে, সেটাও তাদের পজিশনের চেয়ে একটু উপরেই নিঃসন্দেহে। এখন এশিয়া কাপের স্কোয়াডটাতে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারিরা রয়েছেন, এবং আমি যতটা বুঝি সেটা হচ্ছে কি 6 নাম্বার 7 নাম্বারে হচ্ছে কি তাদের জন্য বেস্ট পজিশন। এই দুইজনের ক্ষেত্রে পজিশন সব হতে পারে, কিন্তু 6-7-এর আগে এই দুইজনের কেউ নন। সেই ক্ষেত্রে মিডল অর্ডারের ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এইবার যে সিলেকশন প্যানেল সোহানকে সিলেক্ট করেছেন সেই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে। প্রবলেম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্তত পক্ষে এই মিডল অর্ডার ব্যাটিংয়ে খুব সরগর সোহান নন, এইভাবে তার উপরে ভরসা করা হয়নি, খুব একটা তিনি খেলেনও নি। যে 46টা টি-20 ম্যাচ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, তার মধ্যে 41টা ইনিংস তিনি ব্যাটিং করেছেন, এর মধ্যে মাত্র 4টা ইনিংসে তিনি এই 4-5 নাম্বারে ব্যাটিং করেছেন। একটা ইনিংসে 4 নাম্বারে আর 3টা ইনিংসে 5 নাম্বারে। বাকি যে 37টা ইনিংস সবগুলো কিন্তু 6 এবং তারপরে 6 নাম্বারে তিনি 10টা ইনিংস খেলেছেন, 7 নাম্বারে 20টা ইনিংস খেলেছেন, 8 নাম্বারে 6টা ইনিংস এবং 9 নাম্বারে একটা ইনিংস তিনি খেলেছেন। তাহলে দেখেন 6-7-এই কিন্তু তার ওই 41টা ইনিংসের মধ্যে 30টা ইনিংসই সেই জায়গায়, 8-9 ধরলে হচ্ছে গিয়ে 37টা ইনিংস এই জায়গায়, 4 এবং 5-এ তিনি খেলেছেন মাত্র 4টা ইনিংস। এবং এশিয়া কাপের এই স্কোয়াডটার কম্বিনেশন দেখে আসলে বোঝা যাচ্ছে যে সোহানকে মোরলেস মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই নেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি এইরকম এক ধরনের একটা প্রস্তুতি নিয়েছেন, আমরা সাম্প্রতিক সময় দেখেছি টপ এন্ড টি-20-তে তাকে ওই মিডল অর্ডার ওই জায়গাগুলোতে খেলেছেন তিনি, কিন্তু এই পজিশনের ব্যাটসম্যান টি-20 ফরম্যাটে অন্তত পক্ষে সোহান নন। কিন্তু এখন দলের প্রয়োজনে যখন তাকে এই জায়গাটাতে নেওয়া হয়েছে, এই জায়গাটাতে সোহানের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। বয়স হয়ে গেছে 31 বছর, কামব্যাক করার জন্য বয়সটা অনেক বেশি না। আবার এইটাই যে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ সুযোগ, আমি সেইটাও বলবো না। কিন্তু যখন একজন ক্রিকেটার 2 বছর পর ন্যাশনাল টিমে আসেন এবং প্রায় 3 বছর পর একটা নির্দিষ্ট ফরম্যাটে টি-20 ফরম্যাটে আসেন, তখন তার সামনে চ্যালেঞ্জটা অনেক বেশি, যেই চ্যালেঞ্জটা এখন নুরুল হাসান সোহানের সামনে। এবং যখন তাকে এই মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে যখন বিবেচনা করা হয়, বা মিডল অর্ডার ব্যাটিংয়ের ওই জায়গাটা থেকে যখন বিবেচনা করা হয়, তার কিপিং সত্তার চেয়ে বেশি করে, তার ফিনিশিং সত্তার চেয়ে বেশি করে, সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহানের চ্যালেঞ্জটা কিন্তু অনেক 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 বেশি। এই চ্যালেঞ্জে কি নুরুল হাসান সোহান জিততে পারবেন? তিনি জিতলে সেইটা বাংলাদেশ ক্রিকেটের এই মিডল অর্ডারের সমস্যার সমাধান টি-20 ফরম্যাটের বিবেচনায় অনেকখানেই তো হয়ে যাবে।